কারণের পেছনে যেমন কারণ থাকে, তেমনি প্রতিটি সৃষ্টির পেছনে কিছু কথা থাকে। জানা অজানার মধ্যেই ঘুরপাক খেতে থাকে সৃষ্টির রহস্য। এর অনেক কিছুর জানতে পারি, আবার শুনতেও পারি। তার মানে কিন্তু সৃষ্টি কখনো থেমে নেই, সৃষ্টি চলছে তার আপন গতিতে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি জনপ্রিয় কিছু ব্যক্তিত্বের সঙ্গে সৃষ্টির পূর্বে অদ্ভুত অনুভূতি নিয়ে কথা বলার জন্য। আর সে কারণেই আজকে আমাদের এই ঈদের আয়োজন এবং এই অনুষ্ঠান, যার নাম সৃষ্টিকথা। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত যে সকল অতিথি রয়েছেন তাদের সৃষ্টির পেছনে অনুভূতি নিয়ে আমরা কথা শুনবো। প্রথমে যার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি, আপনাদের সকলকে পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন আমার খুবই প্রিয়, আমার মার খুবই প্রিয়, আমাদের প্রত্যেকের অনেক প্রিয়, পুরো বাংলাদেশে অনেক প্রিয় কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী, যার নাম সাবিনা ইয়াসমিন। তার ঠিক পরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন এভারগ্রিন, চিরসবুজ ফেরদৌস ওয়াহিদ, এবং এপাশে রয়েছেন, আমার ঠিক এই পাশেই রয়েছেন নন্দিত বিজ্ঞাপনী মাতা অমিতাভ রেজা। ডান পাশে রয়েছেন এই প্রজন্মের অনেক জনপ্রিয় একজন কম্পোজার, সিঙ্গার, একই সাথে অনেক কিছু, হাবিব ওয়াহিদ, এবং তার ঠিক পাশেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তো আমরা আমাদের আড্ডায় চলে আসি। প্রথমে সাবিনা আপা, খুব বেশি ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে, খুব বেশি, মানে সেটি অনুভূতি আসলে প্রকাশ করবার নয়। তবে আপনার কাছ থেকে প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি, অনেক যুগ ধরে আপনি গান গাচ্ছেন, প্রায় 40 বছর, এবং অনেক গানের সৃষ্টির সাথে আপনি জড়িত। সেই অনুভূতির কথা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে প্রথমে। দেখো, গান তো আসলে সুরকার, গীতিকার, তারপরে সঙ্গীত শিল্পী, তিনজনের সমন্বয়ে প্রথমত সৃষ্টি, তারপরে তো তোমার মিউজিশিয়ানসরা আছেন, রেকর্ডিস্ট আছেন, সবারই সহযোগিতা এবং সবারই মানে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে একটা সঙ্গীত, একটা গানের জন্ম হয়। আমি খুব পছন্দ করি আর কি, সবাই মিলে একসঙ্গে কাজ করাটা। অবশ্যই ফেরদৌস আঙ্কেল, আপনার কাছে চলে আসি। আপনাকেও মানে একই প্রশ্নটি করতে চাচ্ছি। সেই হাসি মাখা মুখে সবসময় আপনার কণ্ঠে আমরা গান শুনে আসছি অনেক দিন ধরে, এবং কম্পোজার আপনি, সিঙ্গার আপনি, সে সাথে আরো অনেকগুলো পরিচয় নতুন করে যুক্ত হয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। তবে প্রতিটির মাঝে সৃষ্টি এই বিষয়টি রয়েছে। সৃষ্টির অনুভূতিটা কিরকম আপনার কাছে? সৃষ্টির শুরুতে যে নীরবতাটা থাকে, এই নীরবতাটা ভাঙতে থাকে সৃষ্টি যখন এগিয়ে যেতে থাকে। তো একটি গান আমার দৃষ্টিতে সৃষ্টিটা যখন হয় কিভাবে, কারো না কারো কল্পনা থেকে প্রথমে আসে যে একটি গান করব। সেটা ছবির হতে পারে, নাটকের হতে পারে, গ্রামোফোন রেকর্ডের জন্য, বা আমাদের আজকে সিডির জন্য হতে পারে। এটি গান, এটা কিন্তু প্রথমে একজন ভাবে, এবং কে ভাবছে সেটা, যে গানটি, যার ব্যয়ে গানটি হবে বা যে গানটি গাবে সেও ভাবতে পারে, যে সুর করবে সেও ভাবতে পারে যে আমি এটা গান শুরু করবো। কেউ না কেউ ভাবে, এখান থেকে একটা সৃষ্টি হলো, যেটা আমি বিশ্বাস করি। তারপর সে হয়তো কথা বলে কোন একটি গীতিকারের সঙ্গে, যে আমার এই ভাবনা, আমি এই করতে চাই, গীতিকারকে নিয়ে বসে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কেউ কেউ এই গীতিকারের সঙ্গে সুরকারকে আমন্ত্রণ জানায়, এবং সুরকার এবং গীতিকারের যদি সমন্বয় ঘটাতে পারে তাহলে কিন্তু সৃষ্টিটা আরো ব্যাপক আকারে দেখা দেয়। তো ঠিক সেইভাবে গানটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদেরকে ডাকা হয়, শিল্পীদের, যে আপনারা গানটা করবেন, আমাদেরকে শোনানো হয়। এখন আমাদেরকে বোঝায় কিন্তু সুরকার, গীতিকার কখনো থাকেন কখনো থাকেন না। মূল বিষয়টা আমাদেরকে সুরকার বোঝায়, তাদের সকলের পক্ষ হয়ে। আমরা বুঝি নেই, যদি এটি অ্যালবামের জন্য হয় সেটাও সুরকারের দায়িত্ব। এখন যখন ছবির জন্য হয় তখন অবশ্যই পরিচালক, ছবির পরিচালক বসে থাকে, তার অনুভূতিটা বলে। তো গানটা যখন আমরা গাই, গাওয়ার মধ্যে আমাদের প্রথমে গানের সুরটা শিখতে হয়। আজকাল একরকম, আগে ছিল আরেক রকম। আগে আমরা 2-3 দিন আগে গানটা শিখতাম, এখন তো যেই গান শেখো গাও। তো অনুভূতি ঢালাটা কিন্তু একটু কষ্টকর। আমি যে পরিবেশের সঙ্গে গানটি গাইবো, এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার টাইমটা কিন্তু কম পাচ্ছি। আগে কিন্তু টাইমটা বেশি পেতাম, তারপরে একটি গান সৃষ্টি হয়। এখান থেকে আবার কোনো না কোনো ভাবে এটা মানুষের কানে যায়। তখন একটি সৃষ্টির মনে করা হয় যে এই সৃষ্টিটা শেষ হলো। আসলে কিন্তু সৃষ্টির ওখানেই শেষ নয় বলে আমি বিশ্বাস করি। এই সৃষ্টির থেকেও এটার একটা ভালো লাগা তৈরি হতে পারে।
আবার এটা মানুষ গ্রহণ নাও করতে পারে। সেই। সেই সৃষ্টিটার যে কখন শেষ হবে এটা কিন্তু বলা মুশকিল। এই প্রসঙ্গ ধরে আমি অনেককে অনেক প্রশ্ন করব, তার আগে অমিতাভ ভাই আপনার কাছে আসি। সঙ্গীতের সৃষ্টি নিয়ে কথা হচ্ছে, আপনি কি বলবো, আপনি একজন বিজ্ঞাপন নির্মাতা, তারপরে ফিল্ম বলা চলে এক প্রকার নির্মাণ করেন, তবে এর সাথে মিউজিক জড়িত অবশ্যই রয়েছে। তো দুটাকে রিলেট করেন কিভাবে, সেই সৃষ্টির মাঝে আপনি নিজেকে রিলেট করেন কিভাবে? একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে মিউজিক তো বিশাল জায়গা, অনেক বড় জায়গা, এবং এটার চর্চা, এটার ফাইনেস্ট আর্ট, তাই না? তো আর সিনেমা বা মোশন পিকচার যদি বলি, সেখানে কিন্তু মিউজিকটা ডিফারেন্টলি কাজ করে। এখন বিভিন্নভাবে সেটা বিভিন্ন দেশে বিভিন্ন ফিল্ম বিভিন্নভাবে মিউজিক কাজ করে। আর যদি এলাকার কথা বলি, সে এলাকায় মিউজিকটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, বিকজ আমাদের সং আছে। ইউজুয়ালি সিনেমায় কিন্তু সং ওভাবে থাকে না, ডিফারেন্টলি থাকে। সিনেমায় আমি যেটা বিশ্বাস করি, যেটা আসলে হাইবের সাথে অনেকবার কথা, সিনেমায় কখনো মিউজিক হয় না। সিনেমায় যেটা হয় সেটা হচ্ছে সাউন্ড ট্র্যাক। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেক সময় আমরা কনফিউশন থাকে, আমরা অনেক সময় মনে করি সিনেমায় আমি একটা মিউজিক বাজাবো। সিনেমায় কোনোদিন মিউজিক বাজাতে পারে না। মিউজিক ইজ এ ডিফারেন্ট এন্টিটি। মিউজিক সাধারণত একদম স্বতন্ত্রভাবে একটা জিনিস, সঙ্গীত, যেটা অন্যভাবে হয়। এটা মানুষ গায় এবং সেটা মানুষ শোনে, বা এটা সিডিতে বিক্রি হয়, সেটা মানুষ কানে দিয়ে শোনে, এটা ডিফারেন্ট। কিন্তু সিনেমায় যখন এটা ব্যবহৃত হয় তখন কিন্তু এটা মিউজিক না, তখন এটা সাউন্ড, তখন সাউন্ড ট্র্যাক। তখন এটা কি হয়, তখন এটা হয় ওই সিনেমা কি চলচ্চিত্র একটা গল্প বলি আমরা। সো গল্পতে যখন মিউজিকটা আসে তখন এটা কিভাবে আসে, এটা সাউন্ড হিসেবে আসে। ওই গল্পকে আগায় নেওয়ার জন্য, গল্পের সাথে ইমোশন ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন সাউন্ড ইউজ করি। তো প্রশ্নটা ছিল যে এটা কিভাবে কাজ করে। সো আমার কাছে এটা এভাবে কাজ করে। আমি এটা দেখি যে আমার যে গল্পটা আমি বলতে চাই, সেই গল্প বলার জন্য আমি বিভিন্ন শিল্পর সাথে শিল্পকে ধার করি। সেটা একটা শিল্প হচ্ছে ধরো পেইন্টিং, সেটা ক্যামেরার সাথে, একটা শিল্প হচ্ছে মানে অনেক কিছু, অভিনয় শিল্প যেটা কালার, তারপরে ধরো আর্ট ডিরেকশন অর্থাৎ প্রোডাকশন ডিজাইন, এটার সাথে যেটা সাউন্ডের যেটা দরকার হয় সেটা হচ্ছে সঙ্গীতের যে শিল্প, সেটাকে আমরা ধার করে আমরা একটা গল্প বলি। এটা হচ্ছে সিনেমার সাথে সঙ্গীতের সম্পর্ক। এক্স্যাক্টলি। আরো কথা হবে, তবে এখন এখানে হাবিব ভাইয়ের কাছে চলে আসি। হাবিব ভাই, এই যে ফেরদৌস আঙ্কেল বলছিলেন যে আগে তারা যখন গান গাইতেন তখন দেখা যেত যে যখন কম্পোজাররা ডাক দিতেন তারা 2-3 দিন ধরে রিহার্সাল করতেন, 2-3 দিন ধরে গানটা বুঝতেন, ফিল করতেন। আপনি অনেক সিঙ্গারকে দিয়ে গান গাওয়াচ্ছেন আপনার কম্পোজিশনে, তো আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে এই যে ফিল করার ব্যাপারটা বা করানোর ব্যাপারটা, সেটা আপনি এখন কিভাবে করেন? কারণ আপনারা যেটা এখন সময় অনেক কম সময় আপনারা সাউন্ড ট্র্যাক বলি বা মিউজিক বলি সেগুলো তৈরি করছেন, তো হাউ ডু ইউ ডু ইট? আসলে যেটা সত্যি কথা, ইদানিং অনেক নতুন আর্টিস্টদের সাথে কাজ করা কমে গেছে। এটা ওয়ান অফ দ্য মেইন রিজনই হচ্ছে এই ফিলের কারণটাই। যে আপনি যেটা বললেন যে সময় কম, এটার কারণে দেখা যায় যে এক্সপেরিমেন্ট করার টাইমটা আমাদের থাকে না। দেখি যদি চিন্তা করেছে কথা যে এই একটা টিউন করলাম, মনে হলো যে এটা অমুক আর্টিস্ট ভালো গাবে, সো তখন হয়তো তাকে দিয়ে গানটা গাওয়ানো হচ্ছে। কিন্তু যদি সময় থাকতো বা যদি সেরকম পসিবিলিটি থাকতো, হয়তো একটা নিউ ফিল বা নিউ একটা টোন, একটা সাউন্ড ডিসকভার করা যেত। সেটা এখন হ্যাভিং সেড দ্যাট, ইটস স্টিল আ পার্সোনাল চয়েস। এখন আমি যদি ফিল করি যে না, তারপরেও আমি সেটা করব, আমার ইচ্ছার উপর তো আর কোনো কিছু হতে পারে না। আমি যদি আমার অন্য কোনো কিছুর জন্য যদি ইচ্ছাটাকে সারেন্ডার করে দিই, তাহলে সেই ওই জিনিসটাই হবে। বেসিক্যালি ইউ অলওয়েজ হ্যাভ আ চয়েস, দ্যাট আই ফিল। বাট এই কারণেই তো অমিতাভ ভাই সিনেমা বানাচ্ছে না। বলছি সেটা আমার মনে হয় যে ওরা যখন গান তৈরি করে তারা গীতিকারের চয়েসটা কি পরিমাণ দেয়, গীতিকারের অনুভূতিটা তোমরা কিভাবে গ্রহণ করো? গানটা তৈরি হয় তো দুইটা ওয়ে, তাই না? একটা হয় আগে সুর হলো, তারপর ওটার উপর লিরিক্স হলো, বা আগে লিরিক্স হলো তার উপর সুর হচ্ছে। দুইজনের ফিল এখন ঘুরে ফিরে একজনের ফিলের সাথে আরেকজনের কানেক্ট করতে হবে। ইউজুয়ালি যেটা দেখা যায় যে লিরিক্সের ফিলটা একটু তাড়াতাড়ি, মানে লিরিক্সটা লেখাটা একটু ইজিয়ার, এই কারণে যে এটা একটা ভাষা মানে অলরেডি ক্রিয়েটেড একটা জিনিস।
সো ওইটা মানে কারো মানুষের ভোকাবুলারি যদি অনেক ভালো স্ট্রং থাকে বা তার চর্চা সাহিত্য বলছে, তো দেখা যায় যে মোরলেস একটা ভালো জিনিস কিন্তু দাঁড়া করানো যায়। আর সুরের ব্যাপারটা একটু ডিফিকাল্ট এই জন্য লাগে যে বিকজ দের ইজ নো মানে এটার কোনো গ্রামার নাই বা এটার কোনো দের ইজ নো ডেফিনেশন অফ ইট। এটা বেসিক্যালি একটা ইউ হ্যাভ টু ক্যাচ ফ্রম দ্য এয়ার। খালি সুরের ডেপথ বুঝার ক্ষমতা তো অনেক কম মানুষেরই আছে। সো আমি মানুষের কমিউনিকেশনটা ইজি করার জন্য যে এই আমাকে এখানে পানি, এক গ্লাস পানি দাও, এই কথাটা বললে তো সে বুঝবে আমি কোন সাবজেক্টে কথাটা বলতেছি। সো আমার একটা সুর আমি করলাম, আমি বুঝতেছি এটা আমি একটা লোনলিনেস ফিল থেকে করলাম, বা আমি একটা রোমান্টিক ফিল থেকে করলাম, বা একটা স্যাডনেস থেকে করলাম। তো সেটা বোঝানোর জন্য আমাকে সেই ভাষাটা বুঝাতে হবে মানুষকে। কেন আমি এটা বললাম, এখন একটা খুব সুন্দর কথা কিন্তু সেখানে একটা বিশ্রী সুর দিয়ে যদি সেই গানটাকে উপস্থাপনা করা হয়, গানটা কোনোদিনও মানুষ নিবে না। এখন দ্যাটস ওয়াই ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট একটা মানে বুঝার জন্য যে আমার এখন তুমি কথা তুমি আমাকে বললা যে তুমি এই সাবজেক্টটা নিয়ে চিন্তা করো, ওই সাবজেক্টটা তুমি তোমার লিরিক্সের মধ্যে দিয়ে দিলা, এন্ড তোমার ওই জন্য আমার তোমার ভাষাটা বুঝতে হবে। এই কারণে আমি তখন বুঝবো যে কি নিয়ে আমাকে চিন্তাটা, কল্পনাটা করতে হবে। সেই কল্পনা আমার নিজের ভিতর থেকেও আসতে পারে, তাহলেই অটোমেটিক সুরটা চলে আসবে। আবার যে লিরিক্স লেখে তার লেখার কারণে একটা নিউ আইডিয়া আমার মাথায় আসতে পারে। তার থেকে আমরা কি ধরে নিতে পারি যে প্রতিটি সুরকারের তার সুর করার সঙ্গে সঙ্গে তার অনুভূতিটা একটা বিশাল ব্যাপার। 100%। আমি একটা এখানে যোগ করতে চাই একটা কথা, সেটা হচ্ছে আমার দৃষ্টিতে তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। যিনি গীতিকার আছেন, একজন গীতিকার যদি ভালো কোনো লেখা না দেন, হোক সেটা সহজ ভাষায়, যেমন আমি তোমাকে ভালোবাসি, তো সহজভাবেও বলা যায় ভালোবাসি, বা ইশারাতেও বোঝানো যায়, বা এটা খুব ঘুরিয়ে পেঁচিয়েও বলা যায়। এই হচ্ছে একটা বিষয় গীতিকারের, তার প্রেজেন্ট করাটা একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরেই কিন্তু সুরটা হয়। আমি বলতে চাচ্ছি না সুরকারের কিছু নেই, অবশ্যই সুরকারের সবকিছু থাকবে, কিন্তু গীতিকার অবশ্যই ইম্পর্টেন্ট। গীতিকার ইম্পর্টেন্ট তো অবশ্যই, একবার তো বলি ইম্পর্টেন্ট, কারণ যদি গীতিকার আগে গানটা লিখে থাকেন, তাহলে সুরকারকে সুর করতে হবে কথার উপর ভিত্তি করে। কথার বাইরে অবশ্যই নিশ্চয়ই সুর যায় না। খুব দুঃখের একটা কথা, একটা মানুষ কারোর জন্য মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওখানে আমি খুব ধেই করে খুশির একটা সুর নিশ্চয়ই বাজাবো না মরে যাওয়ার জায়গায়। সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক ইজ মোর ইম্পর্টেন্ট, শার্ট অর প্যান্ট? প্রায়োরিটি কে তুমি কোনটা, শার্ট কিংবা প্যান্ট, কোনটাকে প্রায়োরিটি বেশি? এক্স্যাক্টলি। তো কথা থেকে আমার একটা প্রশ্ন অমিতাভের কাছে আছে যে সঙ্গীতটা যদি একটা পরিবার হয়, পরিবারে কি থাকে? বাবা, মা, সন্তান, স্বামী, স্ত্রী, সন্তান। তো এখানে থাকছে কি? সুরকার, গীতিকার, গায়ক, গায়িকা। তাহলে এখানে স্বামীকে, স্ত্রীকে, সন্তানকে। আমি খুব সাধারণভাবে একজন শ্রোতা হিসেবে যদি বলি, সেটা হচ্ছে আমার কাছে তিনটাই আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে। মানে মানে আমার কাছে ভালো কথা না হলে আমার গান শুনতে ভালো লাগে না, আবার এটা আমার খুব প্রবলেম। আমি সব ধরনের মিউজিক শুনি, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, ইস্টার্ন ক্লাসিক্যাল শুনি, কিন্তু আবার যখন আমি সং কোনো কিছু শুনি আমি একটু ফলো করার চেষ্টা করি কথাটা কি বলে। আমি যদি প্রপারলি কথাটা না শুনতে পারি তখন আমার কাছে এটা আমার কাছে পার্সোনাল। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনেন যেটা কিন্তু কোনো ওয়ার্ড দরকার হয় না, মিউজিক এত ফাইনেস্ট আমরাও কিন্তু আমার কাছে লাগে যেটা আপনি ফাইনেস্ট সুর, কথা দুটোর কিন্তু সমন্বয় থাকতে হবে। মিউজিক ইজ টু এত ফাইনেট, এত বিউটিফুল। আচ্ছা, আমরা কিন্তু একটা ব্যাপারে কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা হলো যারা বাজাচ্ছে, গানের সঙ্গে যারা বাজাচ্ছে, ওদের অনুভূতিটাও কিন্তু বিরাট একটা ব্যাপার। ওরা যদি অনুভূতির সঙ্গে প্লে না করে, তবলা হোক, ভায়োলিন হোক, বাঁশি হোক, তাহলে কিন্তু এটার সৌন্দর্য কমে যাবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, যেটা যেমন আমি যখন মাঝে মাঝে গান রেকর্ডিং করি, কম্পোজ করি, অনেক মিউজিশিয়ানরা কিন্তু এসে, ধরো আমি একটা গান বানালাম, সেখানে আগে সুর করা, লা 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 করে সুরটা পুরা দেওয়া, টিউন করা, রেকর্ডিং করা, ওখানে আমি একটা বাঁশির পিস বাজাবো বা একটা ইনস্ট্রুমেন্ট, এটা গিটার হতে পারে, বাঁশি হতে পারে, ভায়োলিন হতে পারে। তো যে বাজাতে আসলে এরকম আমার মনে হয়েছে যে সে গান কিন্তু তখন লিরিক্সই লেখা হয়নি, তো জাস্ট সুরটা গাওয়া, দামি সুরটা। তো সে ওখান থেকে শুনেই কিন্তু একটা, সে নিজের থেকে একটা
ফিল দিয়ে এসে একটা মিউজিক বাজায় চলে গেল, সেটাই তো অনুভূতি। ওইটা তাহলে কিভাবে এক্সপ্লেন করবা? ওখানে তো লিরিক্স বসানোই হয়নি, এখন লিরিক্সিস্ট কিসের জন্য বাজাচ্ছে? ফিল তো আছে। একটা হতে পারে, সুরের। একটা হতে পারে সুরের বলা একটা হয়েছে ইয়ে তো আছে। যে তুমি একটা রোমান্টিক গানে বাজাচ্ছ বা একটা স্যাড গানে না, বাজাচ্ছ সেটাও বা একটা হ্যাপি গানে বাজাচ্ছ। সুরটা শুনলে অনেকটাই বোঝা যাচ্ছে। না, আলোচনা থেকে এটি বেরিয়ে আসছে, কেউ গানের কথাকে প্রাধান্য দিচ্ছে, কেউ সুরকে প্রাধান্য দিচ্ছে, বাট অমিতাভ না, বচ্চনের- সৃষ্টি সোজা কথা সৃষ্টি, কিন্তু অবশ্যই। সৃষ্টিটা কিভাবে হচ্ছে হ্যাঁ, এট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে গানটা গাবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে লিখছে তার একটা কোয়ালিটি, যে সুর করছে তার একটা কোয়ালিটি, তার স্ট্যান্ডার্ড, যে গাচ্ছে তার স্ট্যান্ডার্ড, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বা আমি প্রেজেন্টারকে প্রশ্ন করি, প্রেজেন্টার কি বলে? মূল্যায়নের জায়গাটা আমি এভাবে বলবো, অ্যাজ এ লিসনার আমি এতটুকুই বলবো যে যেই আসলে স্ট্যান্ডার্ডাইজেশনের বিষয়টা আপনারা ভালো বলতে পারবেন, বাট অ্যাজ এ লিসনার আমি জাস্ট শুনতে চাইবো কিছু শ্রুতিমধুর গান, ভালো লাগছে আমাকে- কোনটা আমার শুনতে, ভালো লাগছে সেটাই, শুনতে, ভালো সেটাই। লাগছে। না, কিন্তু বেসুরা গান কি ভালো লাগবে? না কেন লাগবে? নিশ্চয় ভালো লাগবে না। বেসুরা গান তো ভালো লাগবে না লাগবে কেন? বেসুরা আমার মনে গান হয় না। কখনোই কারো ভালো আমরা তো লাগে এখানে না। একটা লাগে? basic- অবশ্যই না। আমাদের দেশে বেসুরা গানের বিক্রির কাটতে কম নেই। বাট প্রচুর বিক্রি হচ্ছে। সাবিনা আপা বা আপনারাই হচ্ছে কি বলবো লিভিং এক্সাম্পল যে আপনারা এতদিন ধরে গান গেয়ে যাচ্ছেন, কেন? সুরের মধ্যে ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন, এবং যেগুলো সুরের কথা যদি এসে থাকে তাহলে আমি আমার জায়গা থেকে বলবো সেটা লং লাস্টিং হয় না। না, তবে আঙ্কেল আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে হ্যাঁ আমিও স্বীকার করি যে বেসুরো গান হচ্ছে, মানুষ কিনছে, শুনছে, But কতদিন চলবে nancy? না জনপ্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু অনুষ্ঠানে এখন তালিও কিন্তু দিচ্ছে। হ্যাঁ তালি দিচ্ছে। এখন কিন্তু আমি বলবো যে মানুষ অনেকটা সচেতন হয়েছে, এবং এক্ষেত্রে আমি বলবো 100% প্রশংসার দাবিদার হাবিব ভাই। কারণ হচ্ছে হাবিব ভাইয়ের আগ পর্যন্ত, আজকে এই যুগে হ্যাঁ হাবিব ভাইয়ের আগ পর্যন্ত কি কিন্তু চাও চিন্তা নাজি, ভাবনাটা আমার কাছ থেকে বেশিরভাগ তুমি ছিল, বলে দাও। বেশিরভাগ ছিল যে আমার যাকে ভালো লাগে আমি শুধু তাকে দিয়ে গান গাওয়াচ্ছি, তার সাথে কতটুকু ম্যাচ করছে, ম্যাচ করাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আন্টি সাবিনা আপা আপনি কি বলেন? নিশ্চয়ই ওটাই তো আসলে একজন সবার কণ্ঠে কিন্তু সব ধরনের গান ম্যাচ করে না, ভালো লাগে না, করছেন তিনি বুঝবেন সবচেয়ে এবং ভালো। এটা কিন্তু আমার এই একটা মিউজিক গানটা- ডিরেক্টরের হাতেই কিন্তু আমি বলবো যে সব চাবিকাঠি। সেটাই তো মিউজিক বলছি, ডিরেক্টর ঠিক উনি তো করবেন যে সবচেয়ে ভালো কাকে দিয়ে আমি বুঝবেন। গানটা করাবো, অমিতাভ ভাই ঠিক করবেন যে আমি এখানে কাকে মডেল হিসেবে নেব, একজন মিউজিক ডিরেক্টর ঠিক করবেন আমি কাকে শিল্পী হিসেবে রাখবো। তো সেক্ষেত্রে- হাবিব ভাই যেটা করেছেন সব সময় শুরু থেকে এখন পর্যন্ত, যে গানটা যাকে দিয়ে গাওয়ালে ভালো শোনাবে, সেটা আমি হই, সেটা কণা হোক, সেটা এলিটা হোক, বা আরো কেউ হোক, আমার মনে হয় এটা এখানে কোনো বেশিরভাগ sacrifice- সুরকাররাই এটা এদিকটা চিন্তা করে বেশি খুব মানে বেশি। এটাই তো আসল। এই সময় থেকে হাবিব তো ভাই আমাদের অবশ্যই সমাজে জন্ম- খুবই বেশি ছিল এটা বেশি তখন। ছিল। অনেক তাকে দিয়ে বেশি কোন ছিল, গান অনেক গাওয়ানো বেশি হতো? ছিল। মাঝখানে কিন্তু মাঝখানে কিছুটা সময় কিন্তু একদম ছিল এলোমেলো। একদম এলোমেলো তুমি ছিল। ফেস করেছো ব্যাপারটা? আমি তো লাকি, আমি তো এই পথ থেকে এসেছি, আমাকে ফেস করতে হয়নি। আচ্ছা, তো তোমার কাছে আসছি, তোমাকে বলতে যাচ্ছি, যে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে গান যখন তৈরি হয়, তুমি এই প্রজন্মের, হ্যাঁ, তো গান যখন তৈরি হয়ে একটি গানের কথা এবং সুর সহ তোমার কাছে আসে, তখন তুমি কিভাবে, আমি তোমার সাথে পার্সোনালি যখন অনেকবার কথা বলেছি, তুমি কিন্তু কিছু কিছু গানের সাথে রিলেট করতে পারো না, এমনটিও হয় অনেক সময়, হ্যাঁ, তো এই যে রিলেট করার জায়গাটা বা ফিল করার জায়গাটা, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা দিবে, কিভাবে ব্যাখ্যা করবে? ফিল করতে পারি না বলতে অনেক সময় প্রবলেম হয়, হ্যাঁ, যে কারণ আঙ্কেলের সাথে আমি একমত যে এখন সময়টা অনেক কমে এসেছে ফিল করার, ওটার সাথে ইনভলভ হয়ে যাওয়ার, একটা স্টোরির সাথে স্টোরিটা কি চাচ্ছে, তখন মনে হয় যে আমি বোধহয় নায়িকা হয়ে গেলাম, সে যা ফিল করছে একদম তার পুরো ফিলটা আমার ভেতরে নিয়ে আসতে হবে। তোমায় আমি যোচনা দেবো কতবার গাইলাম, এক্স্যাক্টলি 5 থেকে 6 বার গিয়ে ভয়েস দিতে হলো, যে আমার ভেতর থেকে ফিলটাই আসছে। তোমাদের 5 থেকে 6 বার ভয়েস দিতে হয়েছিল, ভাবলে আমাদের কাছে অবাক লাগে। আমরা এমনও দিয়েছি টেক নাম্বার 105, সেটাই বলতে চাচ্ছিলাম যে সমস্ত রাত গান করেছি বাইরে, একটা ছোট্ট বাঁশির ভুলের জন্য আবার সাবিনা আপা, এই যে 5 থেকে 6 বার হোক বা যতবারই হোক, তারপরে যখন আপনি এই প্রজন্মের ন্যান্সিরই গান শুনেন বা আর কারো গান শুনেন, কেমন মনে হয়? আমার তো খুব ভালো লাগে। ওরা তো কয়েকজন তো এত ভালো গায়, তার মধ্যে ন্যান্সি অবশ্যই আছে, এত সুরে গায় এবং এত ভালো গায় এবং ভালো ভালো গান গেয়েছে, যেগুলো শুনতে খুব ভালো লাগে। আমি তো ভক্ত। না, আপনাদের
সময়ে যে সংখ্যক ভালো গান তৈরি হইতো সেই হিসাবে কিন্তু এখন কিছুই হয় না। হবে, আবার হবে, নিশ্চয়ই হবে। সেই তুলনায় এখন কিছু এটার পিছনে কারণও আছে, ওই সময় ঢাকা শহরে ট্রাফিকও ছিল না। আপনারা দেখছেন আরএফএল সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বিশেষ অনুষ্ঠান সৃষ্টিকথা। হাবিব ভাই, অমিতাভ ভাই এবং ফেরদৌস আঙ্কেল আপনাকে করতে চাই, আপনারা তিনজনই সৃষ্টি করেন, সুর সৃষ্টি করেন, আপনি তো ফিল্ম ক্রিয়েট করেন। তো জানতে চাচ্ছি, যখন এই যে বললেন আপনি একটা ক্রাইসিসের কথা, যে যখন জ্যাম হচ্ছে বা কোনো ঝামেলা আপনি সম্মুখীন হচ্ছেন, তখন সেটা আপনার ক্রিয়েশনের ক্ষেত্রে এফেক্ট ফেলছে, তো কখনো এরকম অবশ্যই ফেস করেছেন বা ফিল করেছেন যে এই মুহূর্তে আপনি কিছু ক্রিয়েট করতে পারছেন, আপনি খুব চাচ্ছেন কিছু একটা ফিল করতে, কিছু একটা ইমাজিন করতে, বাট হচ্ছে না, ওই মুহূর্তটা কিরকম ভাবে ডিল আমি আমারটা বলতে পারি যে আমি কিন্তু মূলত গায়ক, কিন্তু আমি এখন একজন নব্য সঙ্গীত পরিচালক। নব্য আরো অনেক কিছু সে বিষয়ে আসবো। হ্যাঁ, এখন এখানে যখন আমার যেটা বিড়ম্বনা হয়েছিল আর কি, আমি গানটা রেডি, সমস্ত সেট আপ রেডি, সবকিছু আমরা রেডি, গান একটা সৃষ্টি হতে যাচ্ছে, সমস্ত কিছু করে এখন ফাইনাল পজিশনটা আসতে যাচ্ছে, কিন্তু আমি দেখছি আমার স্টুডিও শিফট টাইম চলে যাচ্ছে, বারবার আমি ফোন করছি কোথায়, ও বলছে আমি জামে আটকা, আর্টিস্ট বলছে আমি এই আসতে পারছি না, আমি জামে আটকা, আবার এদিকে আমি পিয়নদের বেয়ারদের বলে তোমরা চাটা সব খাওয়া দাওয়া ঠিক করে রেখেছো কিনা, এতদিন আমার জন্য খাওয়া রেডি হতো, আজকে আমি কে কি খাবে না খাবে তদারকি করছি। কিন্তু সৃষ্টি করতে গিয়ে যে এই বিড়ম্বনা গুলো কিন্তু আসে, আর্টিস্টরা তো রাস্তায় রওনা দিল, ইচ্ছা থাকলেও টাইমলি পৌঁছতে পারছে না, কিন্তু এটা কাউকে দোষ দেওয়া যাচ্ছে না। তারপরে ঠিক আসলো তখন ইলেকট্রিসিটি। আমি একটা জায়গায় খুব দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে যে সবসময় সমস্যা ছিল, সারা জীবনই সমস্যা থাকবে। আর আমি কখনোই বিশ্বাস করি না যে একটা ব্যাপার ওই সময় ভালো ছিল, এই সময় খারাপ, ওই সময় মানে সমস্যা সবসময় ছিল আসলে, আর সবসময় সম্ভাবনা থাকে। এমন হতে পারে যে এই সময় দূষিত হয়ে যায় বেশি এই সময়টায়, কারণ বিকজ অফ সবকিছু মিলে এক ধরনের প্যাশন বা ওই জিনিসগুলো অনেকটা কমে যায় অনেক বিভিন্ন কারণে, কিন্তু সম্ভাবনা সবসময় থাকে। কারণ এই সময় তো স্টিভ জবস মারা গেছে, জন্মেছে, তাই না? এটা এই সময়ের মানুষ। তো আমরা সবকিছু আমি খুব পজিটিভ, আমার কাছে মনে হয় যে আমার কাছে কোনো সমস্যাই কোনোদিন সমস্যা মনে হয় না। লোডশেডিং থেকে শুরু করে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে, তারপর এটা আমার ঢাকা, এটার মধ্যে লাইফ আছে। সমস্যার কথা না, হয়তো বা এমনি আপনার কখনো মনে হচ্ছে যে এটা তো যে কোনো সৃষ্টিশীল কাজেই আসলে এক ধরনের বন্ধত্ব, এক ধরনের সমস্যা তৈরি হয়। এটা তো খুব বেদনার ব্যাপার, এটা কিন্তু খুব আরামের জিনিস না। এটা করে ফেলে আনন্দ লাগে, কিন্তু যতক্ষণ আমরা করতে চাই সেটা এখানে একটা জিনিস হচ্ছে, কিছু সমস্যা আছে ন্যাচারাল, কিছু হচ্ছে আমাদের নিজেদের দোষে, ভুলের কারণে। সেটাকে আপনি কেমনে করে আমার মনে হয় সেটা তো প্যাশনের। আমার যখন কোনো কাজ খারাপ হয়, যদি কাজ খারাপ হয়, আমি ধরার চেষ্টা করি যে আমার কোন জায়গায় আসলে ভুলটা হয়েছে, আমার প্যাশনের কোন জায়গায় ঘাটতি ছিল। আমি যে কাজটা আমি খুব কি বলি সেন্সিয়ারলি প্যাশনেটলি করার চেষ্টা করেছি, তো আমার কাছে আমি খুব ফেইল করি নাই আসলে। এরকম হয়। আবার আমার নিজের মধ্যে বিরক্ত লাগে। আমি হাবিব প্রচুর মিউজিক আছে যে আমরা বিজ্ঞাপনের মিউজিক করতে গিয়ে হয় না, বিরক্ত হয়ে গেছে, হাবিব এটা হচ্ছে না কি। আমি তো ডেফিনেট আমরা প্রথম জীবনে আমার হাবিবের শুরুটা একদম একসাথে। আমাদের আসলে সম্পর্কটা একদমই অন্যরকম, এটা বলে লাভ নেই। আমাদের মামা, আমরা দুজনকে মামা ডাকি, সো এরকম আমি জানি। তো ঘটনা হচ্ছে দুইটা, এবং আমরা বলি যে আমি বলি মামা এটা হচ্ছে না, কি হয়েছে? আচ্ছা মিউজিক করে ফাইনালি মিক্সিং করে পাঠাচ্ছি। পরের দিন আমাকে পাঠাইলো মেইলে, হাবিব এটা হয় নাই, কি জানি ঝামেলা, আর ভালো লাগতেছে না। যাই হোক, দুই মামা একসাথে কাজ করেছেন হাজার ঝামেলার মাঝেও, যেমনটি আপনি বললেন, ফেল খুব কম হয়েছে, সবাই আপনাদের কাজ খুব বেশি পছন্দ করেছে। আচ্ছা, এবার অন্য একটি প্রসঙ্গে আসি। ফেরদৌস আঙ্কেল, এই যে আপনি বললেন যে আপনি হচ্ছেন মূলত একজন গায়ক, নতুন একটি বিষয় যোগ হয়েছে, যেটি বললেন আপনি গান কম্পোজ করেছেন, শেষে আরো কিছু বিষয় অ্যাড হয়েছে, সেটি অমিতাভ ভাই অফিয়ারে খুব সুন্দর করে বলছিল। কি কি যেন অ্যাড হয়েছে? আর আপনি তো প্রথমত গায়ক শুরুর জীবনে, সেই আমার প্রিয় ছোটবেলার ফেরদৌস ভাই। আর তারপরে আপনাকে পেলাম আমরা
এখন পেলাম আমরা মিউজিক কম্পোজার হিসেবে, সেটা আমরা শুনে গেছি। আপনার আরো পরিচয় হচ্ছে আপনি পরিচালক, এবং আরো পরিচয় হচ্ছে আপনি অভিনেতা, এবং এখন এতগুলা মানে জায়গায় কাজ করা, মানে এটা খুবই ডিফিকাল্ট জব। আমি তো হ্যাঁ, এই যে এতগুলো বিশেষ আপনার সিনেমার প্রতি আপনার যে আগ্রহ কিভাবে? আগ্রহটা বা এটা কেন আপনি হতে চেয়েছেন? ছোটকাল থেকে কিন্তু আমার জেমস বন্ড এবং মাসুদ জানা এগুলো খুব ভালো লাগতো পড়তে, এবং ছবিগুলো দেখতাম। তো মাঝে মাঝে মনে হতো যে এরকম যদি অভিনয় টভিনয় করা যেতে কেমন লাগে। এর থেকেই সৃষ্টি। আমি যখন প্রথম বেঞ্জামিন তৈরি করি, হাবিব তো হাসতে হাসতেই আসতো যে এটা কি করে। এরপরে আস্তে আস্তে আমি যখন ছবি করব, হাবিবকে বললাম যে আমি তো ছবি করতে চাই। ও আমাদের কিছুক্ষণ তাকিয়েছিল যে তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিকঠাক মতো কথা বলছো নাকি। কিন্তু আমার খুব ভালো লেগেছে সেই হাবিবই এই ছবিতে আজকে একটু চমৎকার গান করে দিয়েছে। আমরা আপনার ছবিটা সম্বন্ধে একটু মানে এবং প্রিয় দর্শক, আমরা যে ছবিটার কথা বলছি সেই ছবির নাম হচ্ছে কুসুম। আমি একটা কথা বলতে চাই, জেমস বন্ড মাসুদ রানা যার এত প্রিয়, সে হঠাৎ করে একটা কুসুমপুরের গল্প, এত রোম্যান্সের জন্য ছবি খুব রোমান্টিক আমরা জানি। ছবি যখন করতে গেলাম তখন আমি ভাবলাম যে ছবি তো মানুষে দেখবে, তাই আমি একটি সাধারণ ভদ্রচিত বাণিজ্যিক ছবি করতে চাচ্ছি যা সকল মানুষের জন্য গ্রহণযোগ্যতা হয়। তখন আমার মনে হলো যে হাবিবকে একটু নকল করলাম, যে হাবিব দেখলাম যে আসলে আছে কৃষ্ণ দিয়ে। কৃষ্ণ কি? কৃষ্ণ কিন্তু মাটির ছোঁয়া। তা আজকে হাবিব যেখানে থাকুক না কেন, সে অস্বীকার করতে পারবে না যে মাটির ছোঁয়ার গান দিয়েই কিন্তু আজকে হাবিবের। সেই শাহ আব্দুল করিমের গানের ছোঁয়া না পেলে আমি জানি না হাবিব কোন পথে যেত। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের হ্যাঁ, ছেলে, সেখান থেকে আমাদের তো সেটাই আমি আমাদের মনে করলাম আসল যে আমি পরিচয়। মাটির ছোঁয়া যাই, ফোক সঙ্গে যাই। এবং আমি জানি না কথাটা কেউ বিশ্বাস করবে কিনা, যখন আমি ছবিটি তৈরি করি, গানের কথাগুলো ভাবি, আমার মাথায় প্রথম এসেছিল কিন্তু সাবিনা ইয়াসমিনের কথা, যে সাবিনা নায়িকার ইয়াসমিন জন্য নাকি না গায়িকা? নায়িকা না গায়িকা? গান গাওয়ার জন্য। নায়িকা না, হ্যাঁ, নায়িকা এসেছিল নাকি ইচ্ছা আছে, এটা বলবো পরে। যাই হোক, তো সাবিনার কথা আমার মাথায় প্রথম এসেছিল। কিন্তু সাবিনার যে কিছু গান, বিশেষ করে একটি গান আমি এখনো এত ভাবে শুনি, যেমন ওই গানটি যে না 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 না, এই গানটা আমি এত শুনি, যখন আমি কোথাও যাই এত শুনি, গানটা আমার কাছে আছে এবং গানটা গাই, খুবই সুন্দর। তখন আমার মনে হয় যে আমি সাবিনাকে দিয়ে একটা গানে এই ছবিতে, ওর গানটা দিয়েই আমার ছবির গান শুরু হয়। কোন গানটা? এবং গানটা ছিল আসিও আসিও বন্ধু তুমি আসিও, মাহবুব মহসিন সাহেবের লেখা। এবং সাবিনা ইয়াসমিন, আমি বলবো যে গান তৈরি হওয়ার পরে হাবিব যখন পাত্তাই দিচ্ছিল না আমাকে, প্রথম যখন হাবিব সাবিনার গাওয়া গানটা শুনলো, তখন কিন্তু সে একটু একটু ভাবলো না আব্বু বোধহয় এবার সিরিয়াসলি কিছু করছে। সাবিনা ইয়াসমিনের গান করার পর থেকে দেখলাম হাবিব সিরিয়াসলি নিচ্ছে, এবং আস্তে আস্তে ও নিজেও একটি গান করলো। এই দুজনের গান সবচেয়ে মজা হলো যে করার পরে আমি যখন ন্যান্সিকে চিন্তা করলাম যে ন্যান্সিকে এবার ফোক গান করাবো, এবং আমি আজকে আমরা শুনবো ও যে চমৎকার ফোক গান ওগুলো বানিয়েছে, এটা কিন্তু না শুনলে বোঝা যাবে না। আমরা শুনবো সেই গানটি। তবে এই যে আসিও আসিও বন্ধু তুমি আসিও, দু বন্ধু যখন একসাথে কাজ করেছেন, সাবিনা আপা কেমন লেগেছে এই ফিল্মের কাজটি, এই গানগুলো কেমন লেগেছে মানে কি? প্রথমে তো আমি মানে এত আমার ভালো লেগেছে শুনে যে ও একটা ছবি তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, ওর স্ক্রিপ্ট, ওর গল্পকার, হ্যাঁ, কুসুমপুরের গল্প, হ্যাঁ, গল্প লেখাকার আমার না না, বাদ কিছুতে নায়িকা চরিত্র ছাড়া কোনো কিছুতে বাদ নাই। নায়িকা চরিত্র প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, স্টোরি রাইটার, হ্যাঁ, ডান্স কোরিওগ্রাফার। তো আমি তো অবাক, আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমাদের বন্ধুত্ব তো প্রায় 40 বছরের বন্ধুত্ব, কাছের একজন বন্ধু এরকম একটা ছবি তৈরি করতে যাচ্ছে, আমার খুব ভালো লেগেছে।
আনন্দ হয়েছে আমার। গত 40 বছর যাবেন আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে গান গাচ্ছেন, এবং পার্সোনালি তো আমি তো মনে করি মানে এটা হয়তো আমার কাছে লাগে কিছুটা দুর্ভাগ্য যেটা বাংলাদেশ বা আমরা সিনেমা নিয়ে খুব বেশি হতে পারি না, বিকজ আপনার সঙ্গীতের আপনার যে কি বলবো প্রতিভা এবং আপনার যে সঙ্গীত সেটা আসলে গায়কী সব মিলায়, এবং আমার কাছে মনে হয় না সাবকন্টিনেন্টে আমি মানে খুবই কম আসলে মানুষজন আছে যেটা আসলে আমি চিন্তা করতে পারি যে আপনার জায়গায় কি। হ্যাঁ, মানে আপনি যেমন করে দেশের গান তেমন করে প্রেমের গান সব গাচ্ছেন। অবশ্যই এবং আমার যেটা বানার ইচ্ছা, বিকজ আমরা ছবি বানাতে চাই এবং আমরা মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। আপনি আগে যেটা ছিল গল্প ছবিতে, আপনার কাছে তো ডেফিনেটলি ছবিটা শুটিং করার আগেই আপনারা গানটা গেতেন, এবং আপনাদের কিভাবে প্রস্তুতি নেওয়া হতো যে এই নায়িকা বা এই জায়গায় গানটা হবে, এবং এই ফিল্ড আপনি তো ইমেজ দেখতে পাতেন না, সেটা আপনি কিভাবে নিজে প্রস্তুতি নিতেন এবং কিভাবে গেতেন? কারণ যখন আমরা ববিতা আপা বা আমরা যখন ওনাদের গলায় সুরে যখন দেখতাম তখন মনে আমরা তো প্রথম ছোটবেলায় তো মনে হচ্ছে উনিই গাচ্ছে, এটা তো অন্য কেউ গাচ্ছে না, এটা তো কখনো চিন্তা করিনি এটা অন্য কেউ গাচ্ছে। হ্যাঁ, আমরা তো মনে হচ্ছে কিভাবে এটা আপনারা মানে নিজে করতেন? আমাদেরকে সবসময় ছবির যে ডিরেক্টর উনি খুব সুন্দর করে পুরো সিকোয়েন্সটা সিচুয়েশন পুরো বুঝিয়ে দিতেন, এবং বিশেষ করে কোন নায়িকার বা কোন অভিনেত্রীর লিপে গানটা মানে হবে শুট করা হবে সেটা খুব মানে ভালো করে বলে দিতেন। ডিরেক্টর বুঝিয়ে দিতেন, মিউজিক ডিরেক্টর না, ডিরেক্টরই বেশিরভাগ ক্ষেত্রে বলতেন। মূল বিষয়বস্তু হ্যাঁ, যে একটু চিন্তা করে মানে ওই নায়িকার কথা। এমন সময় অনেক ডায়লগ, অনেক ছবিতে অনেক গানে অনেক ডায়লগ বলেছে, অনেকে কিন্তু বুঝতেই পারেনি এটা আমি বলেছি না নায়িকা বলছি। অনেক জায়গায় কেঁদেছি, হেসেছি, অনেকে বুঝতেই তো পারেননি এটা কি অভিনেত্রী গানছেন হাসছেন নাকি গায়িকা। আপনার কণ্ঠের গানগুলো ববিতার অভিনয় ঠোঁটে যখন দেখি আমি এখন আমার কাছে অদ্ভুত রোমাঞ্চকর লাগে, তাই না? জি, তুমি কেন বললে এত আগের গানগুলো তোমার কাছে এখন কেন? আমি জানি না, হয়তো বা আমরা এখন যেহেতু আমরা সিনেমা চলচ্চিত্রের মধ্যে বা সিনেমা বানাতে চাই এ ধরনের আছে, তো যে কোনো সিনেমা বানাতে গেলে তো আসলে ইতিহাসটা জানতে হয় যে আমাদের দেশের ইতিহাসে কি সিনেমা ছিল, যেগুলো ছোটবেলায় দেখেছি দেখি নাই ওগুলো এখন নতুন করে দেখি, নতুন করে দেখার পরে মনে হয় আর কি যে শক্ট হই আর কি যে ওই সময় এরকম ভাবে ভাবছে, ওই সময় এরকম ভাবে চিন্তা করছে। এমন তো না যে এখন চারিদিকে আমরা জানি যে সব জায়গায় পিপল আর ইনটু ইন্ডিয়ান মুভিজ মিউজিক। Of course, that's fine. এটা কোনো মাল্টিকাল মানে ইন্টারন্যাশনাল অ্যাপ্রিসিয়েট করা কোনো I don't think it's bad. But I'm just saying যে সময় বাংলা মুভিগুলো চলতো এই দেশে যখন সুপার হিট মুভিজ হইতো, ওই সময় কি বলিউডের মুভিজ হইতো না? ওই সময় অমিতাভ বচ্চনও পাশাপাশি সবাই কাজ করে গেছে, কিন্তু তারপরে এখানে মুভিও তো চলছে একদমই এবং ভালো। আমরা সবাই হিন্দি সিনেমা দেখি, কিন্তু ভালো বাংলা সিনেমা হলে কি আমরা দেখবো না? আপনারা দেখছেন আরএফএল সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বিশেষ অনুষ্ঠান। আপনারা দেখছেন আরএফএল সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বিশেষ অনুষ্ঠান সৃষ্টিকথা। একটি প্রশ্ন করতে চাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে ফিল্মের মানে একটা আবহ সঙ্গীত থাকে, কিন্তু এই যে সাউন্ড ট্র্যাক যেটা বলছেন কিংবা গান যেটা সে বিষয়টা থাকে না। উপমহাদেশের কিছু দেশে এই বিষয়টা রয়েছে। আপনার কাছে ফেরদৌস আঙ্কেল জানতে চাচ্ছি যে এটি কেন আমাদের মাঝে আমরা বাঙালিরা কিংবা উপমহাদেশের যেসব ফিল্ম হচ্ছে সেখানে গানটা এত প্রয়োজনীয় এলিমেন্ট কেন? তবে কিন্তু দারুণ একটি প্রশ্ন করেছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু ছায়াছবিতে গান নেই, একটা থিম মিউজিক থাকে, কিন্তু আমাদের দেশে এটা আমার ধারণা যে আমাদের দেশের যে কালচারটা, আমাদের দেশের হাজার বছরের যে সংস্কৃতি ভাবটা, তাতে আমার কেন যেন মনে হয় যে সঙ্গীতটা, কণ্ঠসঙ্গীতটা বেশি রিলেটেড। অলসো আই থিঙ্ক এই রিজনের মানুষ অনেক বেশি ইমোশনাল হয় বাই নেচার। জানি না, মানে জাপানিজরাও ইমোশনাল খুব, তাই নাকি? হ্যাঁ, এই তো এশিয়ানদের মধ্যে তো বললাম যে যেটা হচ্ছে যে যদি প্রশ্ন থাকে এরকম, এটা জেনার এক একটা ফিল্ম জেনার বলে এটাকে। হ্যাঁ, হলিউডে যখন প্রথম সাউন্ড আসছিল তখন এক ধরনের সিনেমা শুরু হয়েছিল, সেটার নাম হচ্ছে হলিউড মিউজিক্যাল। কারণ যারা অভিনেত্রী ছিল সাউন্ড আসার পর তাদের ভয়েস ভালো ছিল না, কারণ তারা তো কোনোদিন ভয়েস দিয়ে অভিনয় করে নাই, সাইলেন্ট সিনেমা ছিল।
তার নীরব সিনেমা। যেটা সাইলেন্ট সিনেমার পরে যখন প্রথম সাউন্ড আসে তখন দেখা গেল যে এই কারণে হলিউডে মিউজিক্যাল শো মানে মিউজিক্যাল গুলাকে ওরা নিয়ে আসলো। ধরেন হলিউড মিউজিক্যাল বলে একটা বিশাল জনরা আছে, হ্যাঁ ব্রডওয়ে থেকে নিয়ে আসছিল। সো ওয়েস্ট সাইড স্টোরি এবং এই ধরনের বিখ্যাত ছবিগুলো সব ওখানে তৈরি করা। এখনো ব্রডওয়ে মাঝে মাঝে হলিউড মিউজিক্যাল ফিল্ম আছে। সাবকন্টিনেন্টে যখন প্রথম দিকেই সং দিয়ে যাত্রা এইসব জায়গা থেকে আমাদের প্রথম দিকে দাদা সাহেব ফালকে বা একদম প্রথম থেকে সং দিয়ে গান শুরু হলো, এবং এই এলাকার বক্স অফিস, এই এলাকার বাণিজ্যিক ধারায় দেখা গেছে যে ওই সং গুলা খুব কাজ করে, মানে মিউজিকের ছবি বা বাণিজ্যের ক্ষেত্রে এটা খুব কাজ করে। এই কারণে চর্চাটা শুরু হয়েছে। এটা যতটা কালচার আমি মনে করি এটা ফিল্ম কালচার বলে এটাকে। প্রতিটা দেশেরই নিজস্ব ফিল্ম কালচার বলে। প্রতিটা দেশের নিজস্ব ফিল্ম কালচার ওই দেশের বিভিন্ন কালচারাল জায়গা থেকে তৈরি হয়। আমার মনে হয় যে এই এলাকার এই সং থাকার যে বিষয়টা সেটা এই এলাকার ফিল্ম কালচার, মানে 100 বছরের এই এলাকার চলচ্চিত্রের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে চলচ্চিত্রের সঙ্গীতের ব্যবহার এই এলাকায় চলে আসছে। অবশ্যই অবশ্যই এমন একটি পর্যায়ে চলে এসেছে যে এখন চলচ্চিত্রের গান না থাকলে ব্যাপারটা সম্পূর্ণতা পায় না। আচ্ছা, যেহেতু কুসুমপুর গল্প নিয়ে আমরা কথা বলছি, ফিল্ম নিয়ে কথা বলছি, ফিল্মের গান নিয়ে এত কথা হলো, গান কি শোনা যায় না এই মুহূর্তে হাবিব ভাই? হ্যাঁ শিওর, ওয়াই নট, একটু একটু করে আমরা অবশ্যই। এবং ছবির যে সবচেয়ে রোমান্টিক গান নায়িকার কণ্ঠে, এখানে দুজন নতুন নায়ক নায়িকা পলাশ আর পুতুল, তো ওদের কণ্ঠের গানটি এখানে সলো গানটি সাবিনা ইয়াসমিন গিয়েছে। আমার মনে হয় আমি অনুরোধ করবো সাবিনাকে সেই গানটি আমাদের একটু শোনাতে। হাবিব, আমি খুব খুশি হব এবং অনুরোধ করবো সাবিনার সঙ্গে একটু যন্ত্র শোনাতে। অফকোর্স। আসিও আসিও বন্ধু তুমি আসিও, বন্ধু তুমি আসিও, আসিও আসিও বন্ধু তুমি আসিও, বন্ধু তুমি আসিও। একলা আমি জাগিব নিশি, একলা আমি জাগিব নিশি। ডাকিও ডাকিও বন্ধু তুমি আমারে ডাকিও। আসিও 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 বন্ধু তুমি আসিও, বন্ধু তুমি আসিও, আসিও আসিও। বিউটিফুল। বাহ, চমৎকার। কি করে এত সুন্দর এই গানের কথা কে লিখেছে? এটা লিখেছে মাহবুব মহসিন। আচ্ছা, উনি একজন অপেশাদার গীতিকার, উনি পেশাদার নয়, কিন্তু নীরবে নিভৃতে চুপচাপ লিখে যান। এবং গানের সুর ফেরদৌস ভাই আপনার করা? সুরটা আমার করা, আর সঙ্গীতায়োজনে আপনি কি মানে বিজ্ঞাপনের সুর করবেন? We got the answer. চমৎকার। কথা, সুর এবং কণ্ঠ তো অবশ্যই নিঃসন্দেহে মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে। এবং আমাদের সৌভাগ্য যে আমরা শুনতে, মানে প্রথমবারের মতো আমি শুনছি আচ্ছা, সরাসরি। এক্ষেত্রে তুমি বলো তাহলে ফেরদৌস কি ঠিক গানের জন্য ঠিক শিল্পী নির্বাচন করতে পেরেছে? অবশ্যই, নিঃসন্দেহে, তাই না? তাহলে সুরকারদের আমার মনে হয় শিল্পীকে চিন্তা করে গান শুরু করলে বোধহয় নিশ্চয়ই, এবং আমি বেটার হয়। মনে করি প্রত্যেকটা গান তুমি শিল্পীকে, গানের শিল্পীদের কথা ভেবেই তুমি। আচ্ছা, এবার আমরা Right. হাবিবের যে গানটি করেছে, এখানে নায়কের কণ্ঠে একটি গান, সলো গান, এবং গানটি আমরা শুনতে চাই হাবিবের কণ্ঠে। তো নায়কের কণ্ঠে হাবিব গায়ক সাহেব বলেছি কি হয়ে যান? তুমি কিন্তু মাটির গান করতে যাচ্ছ। এখানে ছোট্ট একটি ইতিহাস আছে, তাকে আমি 11 মাস আগে বলেছিলাম, এবং সে মাঝে মাঝে বলে, আমি যখন বলে আমার গানটা কি হলো, ও বলে আমার এখনো ফোক ফিল আসেনি, আমার ফোক ফিল আসবে তারপর আমি করবো। এই করতে করতে একদিন হঠাৎ বলে আমার ফোক ফিল চলে এসছে, তাড়াতাড়ি রেডি হন, গান করবো। তারপরও 10 দিন টাইম। এবং কি জানি একটা কথা শুনেছিলাম যে এই গানের জন্য স্টুডিও তাকে পুরোপুরি চেঞ্জ করতে হয়েছে। এটা হাবিবই বলুক। হ্যাঁ, বেসিক্যালি এই গানটা করার আগে একটা স্টুডিওর টোটাল সেট আপ খুলে আরেকটা স্টুডিওতে রিপ্লেস করছিলাম আর কি জিনিসটা করার পরে। তারপরে বিকজ দ্য কালার অফ দ্য রুম এন্ড টোটাল এনভায়রনমেন্টটা ইট হেল্পড গানটাকে আর কি, জাস্ট একটু ফিলটা চেঞ্জ করার জন্য আর কি। অনেকদিন একই রকম সেট আপে থাকতে তারপরে আর কি এবার একটু ঠান্ডা গান। ভাগ্নের গানে মামা কি বলে। হাসলে তুমি
চাঁদের গায়ে পরে গো জোছনা, এক নজরে চাইয়া তোমার সাদ যে মিটে না, নিরলে তুমি আইসো কাছে আমার প্রেমে ময়না, সখী রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না, তুমি কেন দেখা দিলা মনে তো আমার মানে ও সখী রইয়া শুইয়া শুইয়া থাকিতে আর পারি না। এই আর কি। বাহ, বাহ, খুব ভালো গান লেখা লিখেছেন। এটা রাজশাহী মেডিকেল কলেজের 4th বর্ষের ছাত্র, নতুন একদম গানটি করে পাঠিয়েছে। ওর নাম রাতিব। সাবিনার কাছে আমার প্রশ্ন, তোমার ছেলের গান কেমন লাগে? খুব ভালো, খুবই ভালো। না, ঠিক না না, সত্যি দিতে পারিনি। এমন না যে ও সামনে আছে বলে বলছি, তা না। না, সত্যি আমার খুব খুব ভালো ভালো হয়েছে। লাগছে। এবং তুমি কি গানটা কথাটা আগে পেয়েছো না সুরটা? কথাটা আগে পেয়েছো। আমার একটাই ছোট্ট টেনশন আছে, সেটা হচ্ছে যে আমি যদি ওকে দিয়ে 4টা গান করে আমার ছবিতে, তার মানে 4টা অ্যাপার্টমেন্টের Environment। আচ্ছা, এবার আমরা ন্যান্সির সাথে চলে যাব। ন্যান্সির সঙ্গে গানটা আমি ডুয়েট করেছি। এই ছবিটা কিন্তু হিন্দু প্রেক্ষাপটে সামাজিক কথা করা, এবং এখানে হোলির গান একটি আছে। মেলাতে একটা হোলির গান হবে, এই গানটা আমি ন্যান্সি ডুয়েট করেছি। তো আমার মনে হয় সেই গানটি শুনি। ওরে আমার বাঁশিওয়ালা ধইরো না পশু, তুমি আমার মনের রাজা জানে পশু, রাজা তুমি আমার মনের রাজা জানে পশু। এত সুন্দর গান গাও তুমি পরাণের পুতুল, দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল, পুতুল দেখতে বড় সুন্দর লাগে তোমার মাথার চুল। একদম মাটির সাথে মিশে যাওয়ার জন্য আমরা, এবং আমার খুব এই ধারণা থেকে এগুলো সৃষ্টি, সাধারণ মানুষের যেন ভালো লাগে এবং যারা শিক্ষিত তাদেরও যেন দোলা দিতে পারে। একটি সুস্থ বিনোদনমূলক গানের উপর ভিত্তি করে এই ছবিটি করার চেষ্টা করা। অবশ্যই, এবং অনেক শুভকামনা আপনাদের এই ছবিটির জন্য। গান আমরা একটু একটু করে শুনেছি, আমার তো আরো বেশি শুনতে ইচ্ছা করছিল। আমরা অবশ্যই, আপনি বললেন যে গানের অ্যালবামটি বেরিয়ে গেছে, আমরা সেটি অবশ্যই শুনে নিব। আমি তো অবশ্যই শুনে নিব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসবার জন্য। হাবিব ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। অনেক সুন্দর উপস্থাপনা করলেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনিও কষ্ট করে আমার এই কষ্টটা করতে খুব ভালো লাগে। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। অমিতাভ ভাই ধন্যবাদ, ফেরদৌস আঙ্কেল ধন্যবাদ, সাবিনা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এসেছেন এবং আমাদেরকে গান শুনিয়েছেন, সেটার জন্য তো মানে ধন্যবাদ বললেও কম। না, আমার ভালো লেগেছে শোনাতে, আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। ফেরদৌস ভাইকে বেসিক্যালি ফেরদৌস ভাই হাবিব কোনো জায়গায় আসতে বললে আমি মনে করতে পারি না, তো সেটার কারণে ধন্যবাদ। আর একটা ধন্যবাদ আমাকে গান গাইতে না ধন্যবাদ জানাচ্ছি এই সৃষ্টিকতা অনুষ্ঠান থেকে বাংলাভিশন কর্তৃপক্ষকে, যে সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ জানিয়েছেন। এবং সবাইকে ঈদ মুবারক। অবশ্যই ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। প্রিয় দর্শক, সাধারণত আমরা সৃষ্টির শুরুটাকে বুঝতে পারি, কিন্তু শেষটা কেমন যেন রহস্যজনক মনে হয়। কি যেন হলো না, কি যেন রয়ে গেল, এমন একটি ভাব থেকেই যায়। আজকে আমরা সৃষ্টির অনেক কথা জানতে পারলাম। আবার আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সৃষ্টি কথা।